আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছে। আসসালামু আলাইকুম। গতকালকে থেকে সারা বাংলাদেশে একটা আলোচিত টপিক ছিল, সেটা হচ্ছে আমাদের একজন শিক্ষিকা এবং একজন বিএনপি নেতার মধ্যে যেই হাতাহাতি মারামারির ঘটনাটি ঘটেছে। তো ইতিমধ্যে সেই বিএনপি নেতাকে বিএনপি বহিষ্কার করেছে এবং কি তার বিরুদ্ধে একটা মামলা ছিল কিন্তু পুরনো, আর এটাতে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। যদিও এতদিন এই বিষয়টা নাড়াচাড়া খায় নাই, বাট এই ঘটনা ভাইরাল হবার পর ওই মামলাটা সামনে আসছে। পুলিশ এই মুহূর্তে বিএনপির নেতাকে খুঁজছে, বিএনপি তাকে বহিষ্কার যেহেতু করে দিয়েছে, সো আইনিভাবে সে আর কোনো প্রোটেকশন পাবে না, এখন সে পলাতক। তো যেই শিক্ষিকা এই ঘটনার শিকার হলেন বা আমরা যে ভিডিও ফুটেজ দেখলাম, ঘটনার সাক্ষী, সবকিছুর পরে একটা জিনিস প্রমাণিত যে এই বিএনপি নেতারা যখন সেখানে গেলেন, কথোপকথন হলো চাঁদা নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে, প্রথম থাপ্পড়টা শিক্ষিকা কিন্তু দিয়ে বসছিলেন এই বিএনপি নেতাকে। তো এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি নেতা তো দৌড়ের উপর আছে, বাট একজন শিক্ষিকা হয়ে তিনিও যে একজন পুরুষের গায়ে হাত তুললেন, এটাও কিন্তু অপরাধ। এটা একজন শিক্ষকের কি বলা হয়, শ্লিষ্টতার বাহিরে। এখন এটা নিয়ে এই শিক্ষিকার আবার কপাল পড়ছে। আজকে রাজশাহীর দাউকান্দি সরকারি কলেজের সেই নারী শিক্ষিকা বা প্রদর্শক যিনি আছেন আলেয়া খাতুন হীরা, তাকে বরখাস্ত করা হয়েছে, তবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন অধ্যক্ষের কার্যালয়ে বিএনপি নেতা বা বিএনপি কর্মী শাহাদাত আলীকে চর মারলেন কেন, এই চর মারার দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তো এই বিষয়টার দৃশ্যপট যদি আমরা দুইভাবে বিশ্লেষণ করি, বিএনপি নেতা যেমন চাঁদা চাইতে গিয়ে সেখানে অন্যায় করেছেন, আর এটার পানিশমেন্ট হিসাবে তিনি থাপ্পড়টাও কিন্তু খাইছেন, এরপরে কিল গুতা এগুলোও খাইছেন। এখন এই যে থাপ্পড় খাওয়ার পরে তিনি আবার মারলেন, সেটার জন্য কিন্তু বিএনপি তাকে কোনো প্রশ্রয় দেয় নাই। বিএনপি তার বিরুদ্ধে, আমি মনে করেছি বা আমি আগের ভিডিওতে বলেছি, আইনি পদক্ষেপ নেওয়া দরকার ছিল, হয়তোবা নিবে। তো সে তো এখন পলাতক, দৌড়ের উপরে আছে। কিন্তু যে শিক্ষিকা, তিনি চর দিলেন প্রকাশ্যে এতগুলা মানুষের সামনে। এই চর যদি আপনিও খাইতেন, আমিও খাইতাম, মাথার রগ আউলায় যেত, ঘটনা কিন্তু একটা ঘটাই দিতাম। কারণ যার মাথাতে কাজই করে নাই, ওই যে বিএনপি নেতা যিনি ছিলেন বা কর্মী শাহাদাত, সেখানে চাঁদা চাইতে গেছে বা টেকনিক্যালি এটার হিসাব টিসাব খুঁজ করছে। এখন এই বিষয়টার কথোপকথনের ভিডিও তো আমরা দেখি নাই, আমরা শুধু সবাই দেখছি যে ম্যাডাম থাপ্পড় দিছে, এরপর থেকে রূপসা জুতা আরো বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা দেখছি। এখন এই নিয়ে আলেয়াকে, যিনি আমাদের শিক্ষিকা আছেন, তাকে ওই কলেজ কমিটি থেকে আপনার বা কার্যালয় থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কারণ একজন শিক্ষিকা হিসাবে ওনার যে সংযম প্রদর্শনের বিষয় ছিল, আইনিভাবে বিষয়টাকে মোকাবেলা করার সুযোগ ছিল, কলেজ কমিটির মাধ্যমে এটাকে সুরাহা করার সুযোগ ছিল। যেহেতু যারা এখানে আসছে তারা কলেজ কমিটির কেউ না, সো প্রত্যেকটি স্কুল কলেজ বা প্রতিষ্ঠানের একটা কমিটি থাকে, সেই কমিটিকে না জানিয়ে কোনো অ্যাকশনে না গিয়ে বা আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত না করে বা উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত না করে তিনি যেহেতু নিজ দায়িত্বে একটা থাপ্পড় দিচ্ছেন, এই জায়গাটা কিন্তু অন্যায় ছিল। সেই অন্যায়ের জন্য বেসিক্যালি তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখন এটা কতদিনের জন্য বা কত সময়ের জন্য এই প্রসঙ্গে আসে নাই। আর অপরদিকে শাহাদাত আলী, তার বিরুদ্ধে পুলিশের কাছে একটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল এতদিন। তবে দুর্গাপুর থানা পুলিশ গতকালকে পর্যন্ত, আমি যখন নিউজটি করছি অর্থাৎ আজকে পর্যন্ত, তাকে গ্রেফতার করতে পারেনি। আর তার বিরুদ্ধে এই মুহূর্তে যে অভিযোগ, সেই অভিযোগে পুলিশের কাছে কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি, যার কারণে পুলিশ তাকে এই বিষয়ে কোনো রকম রিয়েকশনে যাবে, মানে কলেজ কর্তৃপক্ষ বা সেই নারী প্রদর্শক বা শিক্ষিকা যিনি আছেন, তিনারা কোনো থানাতে অভিযোগ করেন নাই। বাট ওই যে পুরোনো যে মামলার পরোয়ানা, যে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, এটার জন্য তাকে আসলে পুলিশ এই মুহূর্তে খুঁজছে, আর এই মুহূর্তে সে ধরাছোঁয়ার বাইরে বা ধরেন আপাতত পলাতক আছে। অপরদিকে বিএনপি নেতাকর্মীরা আপনার একটি সংবাদ সম্মেলন করেছেন। তারা অধ্যক্ষ এবং প্রদর্শককে 48 ঘন্টার মধ্যে কলেজ থেকে অপসারণের আলটিমেটাম দিয়েছেন। তো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান আজকে দুপুরে এই কলেজ পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তো কলেজে যাওয়ার পর তিনি আবার, যে অধ্যক্ষ ছিল আব্দুর রাজ্জাক এবং শিক্ষিকা আলেয়া খাতুনকে পাননি, তারা বলছেন তারা এই মুহূর্তে অসুস্থ। তো কলেজ থেকে ফিরে রাজশাহীতে মাউসী কার্যালয়ে অধ্যক্ষকে ডেকে আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন আমাদের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলছেন যে
উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে আলেয়ার বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ হচ্ছে, এই কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর বিষয়টা বাকিটা হয়তো সময়ের সাথে যাবে। তবে আমার মনে হয় সবসময় একটু ধৈর্য প্রদর্শন করা উচিত। যে কোনো জায়গায় আপনি গায়ে হাত তোলা, কাউকে গালাগালি করা, যদি এরকম পরিস্থিতি হয়, দেশে আইন আছে। আগে না আমরা ধরলাম আইন ছিল না, বিচার হইতো না, এখন তো আইন আছে, নতুন সরকার আছে। তবে আপনাকে আইনের সাহায্য নেওয়া উচিত, নয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি অবস্থা গরমে? আমি যদিও এই মুহূর্তে বিদ্যুতের মধ্যে ভিডিওটা করছি, তবে এটা আমার কিনা বিদ্যুৎ। এখন আমার কিনা বিদ্যুৎ মানে আসলে জেনারেটর ব্যাকআপ আছে আমার অফিসে, তো সেই কারণে ভিডিও করতে পারছি। তো অনেকেই এই মুহূর্তে বিদ্যুৎ নিয়ে এতটা বিরক্তির মধ্যে চলে গেছে যে কেউ কেউ বলারই শুরু করে দিয়েছে যে ভাই আগেই তো ভালো ছিলাম। আবার কেউ কেউ বলছেন যে ভয়ে এবং লজ্জায় এই কথা বলতে পারতেছি না, আবার নেই আওয়ামী লীগ ট্যাগ লাগাই দেয়। আগেই তো ভালো ছিলাম বললে যে না তুমি বাবা আওয়ামী লীগের সাপোর্টার, তুমি আগেই তো ভালো ছিলে। এখন এই কথাগুলো আসলে কেন আসছে? সারা বাংলাদেশে একটা দীর্ঘ সময় পর এত কঠিন লোডশেডিং এর মুখে পড়ছে। এখন এর পিছনে কি বর্তমান যে ক্ষমতাসীন সরকার বসছে তারাই কি আসলে এখানে কোনো ধান্দা টান্দা করতেছে, নাকি আসলে বৈশ্বিক প্রেক্ষাপট, ইরানের যুদ্ধ, সবকিছু মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে? বেসিক্যালি মূল কারণটা হচ্ছে বৈশ্বিক যুদ্ধ, বা এই মুহূর্তে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যে চলমান যুদ্ধ, এটা একটা বড় ইফেক্ট ফেলে দিয়েছে সব সেক্টরে। তো এর মধ্যেও ভারতের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়কার যে বিদ্যুতের একটা বড় চুক্তি ছিল আদানি গ্রুপের সাথে, যেটা নিয়ে ওই মুহূর্তে আমরা অনেক সমালোচনা করেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে সেই আদানি গ্রুপের বিদ্যুৎ ব্যাকআপের পরেও বাংলাদেশে লোডশেডিং হচ্ছে। এখন এর মধ্যে আরো খারাপ সংবাদ, যেটা বিদ্যুৎ নিয়ে দুঃসংবাদ দিয়েছে ভারতের আদানি গ্রুপ। কেন, কি দুঃসংবাদ? গ্রুপটির বিদ্যুৎ কোম্পানির 2টি ইউনিটের একটি দীর্ঘদিন বন্ধ ছিল। সেই ইউনিটটি 11 এপ্রিল চালু হয়। তবে 11 এপ্রিল চালু হয়ে 11 দিনের মাথায়, অর্থাৎ গত বুধবার দুপুরে ফের একটি ইউনিট আবার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। আর এতে করে বাংলাদেশে লোডশেডিং বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। সম্ভবত আমি গেল কয়েকদিন আগে পার্লামেন্টে দেখলাম যে আমাদের সরকার একজন মন্ত্রী বলছিলেন বা এমপি বলছিলেন যে ঢাকা শহরেও 110 মেগাওয়াট প্রাথমিকভাবে লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এতদিন আমরা যারা গ্রামে থাকছি তারা মনে করছি ভাই বিদ্যুতের ঝামেলাটা আমাদের উপর দিয়ে যায়, শহরের তারা সম্ভবত পায় না। বিশেষ করে পল্লী বিদ্যুতে খুব বেশি হয়, ওয়াবদা বা কি বলা হয় যে অন্য যারা আছে তারা তো অতটা পায় না। কিন্তু এই বছর আমি কুমিল্লাতেও দেখছি শহরে অনেকক্ষণ কারেন্ট থাকে না, গ্রামে তো থাকেই না, মাঝে মাঝে আসে। তো পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশের তথ্যে দেখা যায় 2 ইউনিট থেকে সর্বোচ্চ 1500 মেগাওয়াট করে বিদ্যুৎ দিচ্ছিল বাংলাদেশকে আদানি। দুপুর 2টা তা এক লাফে 750 মেগাওয়াটে নেমে আসে, অর্থাৎ অর্ধেকে আসে। গরমের কারণে বিদ্যুতের চাহিদা 16,500 মেগাওয়াট উঠলেও উৎপাদন আসলে সেই হারে বাড়ানো যাচ্ছে না। ফলে ঘন্টা প্রতি লোডশেডিং 2000 থেকে 2500 মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম তিনি গণমাধ্যমকে বলছেন যে আদানি জানিয়েছে তাদের বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের বেয়ারিং থেকে সতর্ক সংকেত পাওয়া যাচ্ছিল। বড় ধরনের দুর্ঘটনা থেকে এড়াতে তাৎক্ষণিকভাবে ওই ইউনিটটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে, আর এটি মেরামত করতে কিছুদিন সময় লাগবে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্মিত ওই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বাংলাদেশের 1600 মেগাওয়াট বিদ্যুৎ নাকি আপনার বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের রহনপুর হয়ে আসে। তো এখন এই যে অবস্থা, আপনার বিদ্যুতের জন্য আসলে সরকারের কি করণীয় আছে? আপাতত কিচ্ছু করার নাই। কেন করার নাই? বাংলাদেশ আমরা স্বাধীনতা পরবর্তী এই দেশটা যারাই পরিচালনা করেছি সেখানে অনেক ধরনের মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়নি। যেমন এই যে ধরেন তেলের সংকট, আমি এই নিয়ে অনেকবার নিউজ করছি যে আমরা কেন রাশিয়ার কাছ থেকে তেল না কিনা ভারতের কাছ থেকে কিনছি বা আরো অন্যান্য জায়গা থেকে কিনছি। সেটার একটা বিস্তারিত রিপোর্ট আপনাদেরকে জানিয়েছিলাম যে ক্রুড অয়েল, যেটা শোধনের মাধ্যমে তেলকে ব্যবহারের উপযোগী করা হয়, যখন খনি থেকে তেল ওঠে এটা ক্রুড অয়েল হিসেবে আসে, অর্থাৎ ময়লা চিপেটল অনেক কিছু থাকে। এরপর এটাকে বিভাজন করে ডিজেল, অকটেন, পেট্রোল বা আরো এলপিজি অনেক কিছু এখান থেকে নাকি তৈরি হয়ে যায়। তো বাংলাদেশে এই তেল শোধনাগার যেটা আছে সেটা মান্দাত্তা আমলের,
এত বছর ধরে বাংলাদেশে নিজস্ব কোনো তেল শোধনাগার আপনার তৈরি হয়নি, যার কারণে ভারত তেল কিনা শোধন কইরা পরিশোধন কইরা এটা বাংলাদেশে সাপ্লাই করে, বাংলাদেশের কাছে বিক্রি করে। বাংলাদেশ থেকে ভারত থেকে বাংলাদেশে তেল আনার জন্য বিশাল পাইপ লাইনও কিন্তু সেট আপ দেওয়া হয়েছে। এখন এই যে ধরেন দীর্ঘদিন যাবত, এটা গত সরকারে আওয়ামী লীগ ছিল তাদের দোষ তা না, এই দেশটা যারাই যখন চালাইছে সেই স্বাধীনতা পরবর্তী সময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা আর অন্যান্য সময় যারা যখন ক্ষমতায় ছিলেন এই ব্যাপারে আসলে বৃহত্তর কোনো পরিকল্পনা নেওয়া হয়নি, যার কারণে তেলের সংকট বাংলাদেশে এই মধ্যে টাকা দিয়ে আপনি তেল পাচ্ছেন না। আবার আসছে সিন্ডিকেট ইস্যু, আমাদেরকে এগুলো মাইনে নিতে হচ্ছে। এই সিন্ডিকেট সরকার বদলায় কিন্তু সিন্ডিকেট বদলায় না, আর আপনি এদের কাছে জিম্মি। তো বর্তমানে বিদ্যুৎ সংকটের একটা প্রধান কারণ হচ্ছে বিশ্বজুড়ে তেলের যে ইস্যুটা, এটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে। তো তেল ছাড়া, গ্যাস ছাড়া আপনার কোনো প্রতিষ্ঠান, কারখানা, উৎপাদন ব্যবস্থা যাইতে পারে না। তখন সার্বিকভাবে আপনার সবকিছুর একটা চাপ পড়বে। তবে গরমে অস্থির একটা অবস্থা। আমি দোয়া করি যেন বাংলাদেশ এই যে ক্ষেত্রে অনেক উন্নত করে। আসলে এটা সম্ভব কিনা আমি জানি না, তারপরে দোয়া করি। আর পারলে বাসা বাড়িতে চার্জার, ফ্যান ট্যান লাগান, আইপিএস লাগান, জেনারেটর ব্যাকআপ নেন, কিচ্ছু করার নাই ভাই, বাঁচতে হবে। ভালো থাকুন।